সময়টা ফেব্রুয়ারি 1951, ইংল্যান্ডের কেমব্রিজ ইউনিভার্সিটির ইমানুয়েল কলেজ। এডওয়ার্ড ওয়েলবোর্ন ছিলেন সেই কলেজের প্রিন্সিপাল। একটা বিশেষ পরিস্থিতিতে একজন প্রাক্তন ছাত্রকে কবর দেওয়ার ব্যবস্থা করছেন তিনি। কীরকম বিশেষ পরিস্থিতি? জন্মসূত্রে পাকিস্তানি কেমব্রিজের এই প্রাক্তন ছাত্রটি মারা গেছেন আরও 2 সপ্তাহ আগে, কপরদক শূন্য অবস্থায়। পরিবার বলতে কেউ নেই। নিজের দেশ অর্থাৎ পাকিস্তান থেকে বিতাড়িত শেষ জীবনে ভিক্ষে করে কেটেছে কেমব্রিজের রাস্তাতে। ইংল্যান্ডের শীতের ঠান্ডাতে ইনফ্লুয়েঞ্জা হয়ে তার মৃত্যু হয়েছিল। মৃত্যুর পর 2 সপ্তাহ কেটে গেলেও তাকে কবর দেওয়ার খরচটুকু বহন করার কেউ ছিল না। প্রাক্তন ছাত্রের এই অবস্থা দেখে করুণার বশবর্তী হয়ে এগিয়ে এসেছিলেন এডওয়ার্ড ওয়েলবোর্ন। ইউনিভার্সিটির খরচে তাকে কবর দেওয়া হলো কেমব্রিজ শহরের কবরস্থানে। পাকিস্তান এমবাসি তার অন্তিম অবস্থাতে কোনো রকম সাহায্য করতে তো রাজি হয়ইনি, এমনকি তার অন্তিম সংস্কারের খরচটুকু নিতেও প্রথমে অস্বীকার করেছিল। পাকিস্তান যেই দেশটার নামকরণ করেছিলেন কেমব্রিজ ইউনিভার্সিটির এই প্রাক্তনী, যার কথা বলছি, এই কেমব্রিজে বসেই স্বপ্ন দেখেছিলেন যে ভারতবর্ষের হৃৎপিণ্ডটাকে চিরে আলাদা করে একটা নতুন দেশ তৈরি করবেন। স্বপ্নের সেই দেশটার নাম দিয়েছিলেন পাকিস্তান। ছাত্রের নাম চৌধুরী রহমত আলী। অবশেষে রক্তের স্রোতের মধ্যে দিয়ে যেই স্বপ্নের পাকিস্তানের জন্ম, সেই পাকিস্তান থেকে বিতাড়িত হয়ে পথের ভিখারির মতো মারা গিয়েছিলেন। 3 নম্বর হাম্বারস্টোন রোডের যেই বাড়িতে ছাত্র অবস্থাতে তিনি পাকিস্তান কথাটা প্রথমবার লিখেছিলেন, সেই বাড়িটা আজও আছে। সেই কেমব্রিজে তার পচা গলা শরীরটা 2 সপ্তাহ পড়েছিল নোংরার মধ্যে। তারপর কবর দেওয়া হয়েছিল। মৃত্যুর পর জন্নত নামের অলিক জায়গাতে গিয়ে উঠতে পেরেছিলেন কিনা জানি না, কিন্তু জাহান্নাম কি সেটা বেঁচে থাকতেই বুঝে গিয়েছিলেন চৌধুরী রহমত আলী। আজ বলবো সেই বিশ্বাসঘাতকের চরম পরিণতির ইতিহাস। আমাদের চ্যানেলের ব্যাপারে অনেকেই বলেন যে আমাদের ভিডিওগুলো নাকি নিয়মিত আপনাদের কাছে পৌঁছয় না, কিন্তু আমরা কিন্তু নিয়মিত ভিডিওই পাবলিশ করি। এটা ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে আমরাও ঠিক জানি না, কিন্তু অনুরোধ করছি আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমাদের ভিডিও রিলিজ হলেই আপনাদের কাছে গিয়ে পৌঁছতে পারে। সংস্কৃততে একটা কথা আছে পাওয়াক বলে, যার অর্থ হলো অগ্নির মতো পবিত্র, যার মূল এবং আদি সংস্কৃত শব্দটা হলো পু, যার থেকেই এই ভারতীয় ভাষাতে পাবাক বা পবিত্র কথাটা এসছে, আর ল্যাটিন থেকে ইংলিশ গিয়ে সেটাই হয়েছে পিওর, আর এই পাবক কথাটাই পার্সিতে গিয়ে হয়েছে পাক, যার অর্থ হলো সেই পবিত্র বা পিওর, যার থেকেই পাকিস্তান কথাটার জন্ম। প্রসঙ্গত এই পারস্য কথাটাও এসছে কিন্তু সংস্কৃত শব্দ পরশু থেকে, যার মানে হলো কুঠার। এই পরশু থেকেই পরশুরাম, যার অস্ত্র হলো কুঠার। এই পরশু বা কুঠার দিয়ে যারা যুদ্ধ করে সেই উপজাতির দেশ হলো পারস্য, আজকের নাম ইরান। যেই শব্দটার উৎস হলো আর্য অর্থাৎ ভদ্র ব্যক্তি। আমাদের কি দুর্ভাগ্য দেখুন, যেই পারস্য বা ইরান যেই দেশটার নাম আমরা দিয়েছি, সেই দেশ ঘুরে ভারতীয় ভাষা থেকেই জন্ম। পাওয়াক শব্দটা যখন পাক হয়ে ফেরত এলো, তখন সেটা এলো ভারতীয় সংস্কৃতির বুকে এক দুঃস্বপ্ন নিয়ে। ভারত ভাগ হয়ে মুসলিমদের জন্য যেই দেশটা জন্ম নেবে, তার নামকরণ করা হয়েছিল পাকিস্তান। কেই নামটা দিয়েছিলেন? নাম হলো চৌধুরী রহমত আলী। বয়স তখন 35, কেমব্রিজের ছাত্র। যদিও পাকিস্তান এই শব্দটা তিনি প্রথম ব্যবহার করেননি। 1928 সালে একজন কাশ্মীরি জার্নালিস্ট এখনকার পাকিস্তানের আব্বোটাবাদ থেকে একটা নিউজ পেপার পাবলিশ করতেন। সেই নিউজ পেপারের নাম ছিল পাকিস্তান, আর সাংবাদিকের নাম ছিল গুলাম হাসান কাজমি। এর কিছুদিন পর কেমব্রিজের ল স্টুডেন্ট চৌধুরী রহমত আলী একটা প্যাম্পলেট পাবলিশ করেন, নাম নাও অর নেভার, আর উই টু লিভ অর প্যারিশ ফর এভার। সময় জানুয়ারি 28, 1933। সেখানে তিনি ব্রিটিশ ইন্ডিয়ার অন্তর্গত 3 কোটি মুসলমানের হয়ে দাবি জানান একটা আলাদা রাষ্ট্রের নাম দেন পাকিস্তান। এর মধ্যে থাকবে পাঞ্জাব, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, কাশ্মীর এবং বালুচিস্তান। নিজেকে তিনি পাকিস্তানের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতিষ্ঠাতা বলেও উল্লেখ করেছেন এই প্যাম্পলেটটাতে। এই প্যাম্পলেটটা একটা আইডিয়ার জন্ম দিল, যা ভারতীয় উপমহাদেশের ভাগ্য চিরকালের মতো বদলে দিয়েছিল।
তার কর্মফল তাকে জীবনের শেষে টেনে এনেছিল কেমব্রিজের রাস্তাতে, যেখানে তার মৃত্যু হয়েছিল পথের কুকুরের মতো। কিন্তু তার জন্ম হয়েছিল বেশ সচ্ছল পরিবারে 16ই নভেম্বর 1897-তে পাঞ্জাবের বালাচৌরে। বাবার নাম ছিল হাজি শাহ মোহাম্মদ। পারিবারিকভাবে ধনী রহমত আলীর প্রথম জীবনে শিক্ষা লাভ হয়েছিল বেশ নামি স্কুলে। প্রথমে জলন্ধরের সাই দাস অ্যাংলো সংস্কৃত হাই স্কুলে মেট্রিক পাশ করেন। 1918-তে লাহোরের ইসলামিয়া কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিছুদিন লাহোরের আইচিশান কলেজে পড়ানো শুরু করলেন। খুব এলিট কলেজ। সেই সময় যারা তার ছাত্র ছিলেন তারা ভবিষ্যতের পাকিস্তানে রাজনীতিতে বড় বড় জায়গাতে ছিলেন, যেমন বালাক শের মাজারি, যিনি স্বাধীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, শেরওয়াজ খান মাজারি, যিনি পাকিস্তানের লিডার অফ অপোজিশনও হয়েছিলেন। এলিট কলেজে পড়ানোর সুবাদে একদম সমাজের উপরতলার সঙ্গে রহমতের ছিল একদম বলতে গেলে ওঠা বসা। এরপরে 1930-এ ইংল্যান্ডের ইমানুয়েল কলেজে চলে যান ল নিয়ে পড়াশোনা করতে। কেমব্রিজ ইউনিভার্সিটির অন্তর্গত ছিল এই কলেজটা। দেশ বিদেশের নামি দামি স্কুল কলেজে তাকে পড়ানোর মতো আর্থিক সামর্থ্য তার পরিবারের খুব ভালো মতোই ছিল। তাই পেটের খিদে কি, অর্থকষ্ট কি, নিজের দেশ নিজের পরিবার থেকে বিচ্যুত হবার যন্ত্রণা, এই সব নিয়ে কোনো অভিজ্ঞতাই ছিল না তার সেদিনকে। ধনী পরিবারে জন্ম নেওয়া এই মানুষটা ছিলেন চিরকালই বলতে গেলে এলিট প্রিভিলেজড ক্লাসের অন্তর্গত। তার জীবনীকার কে কে আজিজ বলেছেন যে 1932-এর ডিসেম্বরে তিনি লন্ডনের বুকে রুট 11 বাসে করে যাচ্ছিলেন। সেটাই হলো তার একটা ইউরেকা মুহূর্ত, যখন তার মাথাতে এই পাকিস্তান এই শব্দটা আসে। মোটামুটি এই সময় তিনি বলতে গেলে একদম নিজের উদ্যোগেই এই পাকিস্তানের ধারণাটাকে একটা প্যামফ্লেটে লিখে প্রচার করার কথা ভাবেন। তার এই প্যামফ্লেটে পাকিস্তানের সপক্ষে খুব জোরালো যুক্তি সাজানোর চেষ্টা করেন। তার বক্তব্য ছিল হিন্দু আর মুসলিম সাংস্কৃতিকভাবে, ভাষাগতভাবে, ধর্মীয়ভাবে পুরোপুরি আলাদা। তাই দুই জাতিকে নিয়ে এক দেশ কখনোই সম্ভব নয়, এটাই তিনি জোর গলাতে বলেছিলেন। হিন্দু মুসলিম যে আলাদা, একই বৃন্তের দুটি কুসুম কোনোদিনও নয়, কোনোদিন হবে না, এই কথাটা রহমত আলী কিন্তু প্রথম বলেনি। যুগে যুগে মুসলিম নেতারা মনে করিয়ে দিয়েছেন। উর্দু ভাষা আন্দোলনের জনক আর দ্বিজাতি তত্ত্বের একদম প্রথম প্রবক্তা স্যার সৈয়দ আহমেদ খান এই একই কথা বলে গিয়েছিলেন বহু বছর আগে 1867-তে। তখন থেকে উর্দু ভাষাকেই ভারতীয় উপমহাদেশের মুসলিমদের ভাষা হিসেবে গণ্য করা শুরু হয়। এই উর্দু ভাষাটা আদতে কি? মূলত হিন্দি আর তার সাথে কিছু পার্সি শব্দকে মিশিয়ে তৈরি একটা মিশ্র ভাষা। কোন পার্সি? যা সূত্র খুঁজলে প্রায় সমস্ত শব্দকেই খুঁজে পাওয়া যাবে সংস্কৃততে। তেমনি একটা শব্দ হলো পাওয়াক, যার কথা শুরুতে বলেছি, যার থেকে পার্সি শব্দ হলো পাক। সেই পাক শব্দের ব্যবহার করে রহমত আলী জন্ম দিলেন পাকিস্তান নামের একটা আলাদা দেশ তৈরির একটা স্বপ্নের। তিনি ভারত নামের একটা অখণ্ড দেশের যে আইডিয়াটা, তার ঘোরতর বিরোধী ছিলেন। অর্থাৎ আজ যখন পাকিস্তানের আসিফ মুনির বলেন যে হিন্দু আর মুসলিম এক নয়, এক হতে পারে না, তখন তিনি নতুন কিছু বলছেন না। উর্দু ভাষা আন্দোলন কি পাকিস্তানের দাবি, সব কিছুই দাঁড়িয়ে আছে এই ভারতীয় উপমহাদেশের বিশাল সংখ্যক মুসলিমদের একটা আইডেন্টিটি ক্রাইসিসের ওপর। শুধু তাই নয়, রহমত আলী খান বলেছিলেন যে ব্রিটিশ ইন্ডিয়া সাইজে প্রায় ইউরোপের সমান যদি রাশিয়া বাদ দেওয়া হয়। ইউরোপে যদি 26টা আলাদা দেশ থাকতে পারে, তাহলে ভারত কেন ছোট ছোট দেশে ভাঙা হবে না? তিনি এও বলেছিলেন যে ইন্ডিয়ানিজম মানে হলো যে সংখ্যাগুরু হিন্দুদের দ্বারা সংখ্যালঘু মুসলমানদেরকে সাইডলাইন করে দেওয়া গণতন্ত্রের নামে। তিনি এরপর একের পর এক প্যামফ্লেট লিখতে থাকেন। এই রকম একটা প্যামফ্লেটে তিনি একটা ম্যাপও ছেপে বের করেন, যেখানে তিনি পুরো ভারতীয় উপমহাদেশের নাম দিয়েছিলেন দিনিয়া। অর্থাৎ ইন্ডিয়ার ডি শব্দকে একটু সরিয়ে এই দিনিয়া কথাটা তিনি বানিয়েছিলেন উর্দুতে, যার মানে দাঁড়িয়েছিল দিনের স্থান, ল্যান্ড অফ ফেইথ বা বিশ্বাসীদের দেশ, অথবা গজওয়ায়ে হিন্দ। এর মধ্যে তিনি হায়দ্রাবাদকে ওসমানিস্তান, বাংলাকে বাঙ্গিস্তান, এই সমস্ত নানা রকম অদ্ভুত নামকরণ করেছিলেন। ভারত মহাসাগরের নাম দিয়েছিলেন ওসমানিয়ান মহাসাগর, আরব সাগরকে
পাকি সাগর ইত্যাদি ইত্যাদি। প্রথমে এই আইডিয়াগুলো তিনি ব্যক্ত করেন তার বন্ধু বান্ধবদের কাছে, কখনো টেমস নদীর ধারে হাঁটতে হাঁটতে বা কখনো বাসে করে কোথাও যাওয়ার পথে। সেই সময় কেমব্রিজে তার সহপাঠী ছিলেন মিয়া আব্দুল হক। তিনি বলেছিলেন যে ঠিক এই সময়টাতেই ইউরোপে হিটলারের নাজি পার্টির খুব দ্রুত উত্থান হয়। রহমত আলী নাজিদের আদর্শতে খুব অনুপ্রাণিত হয়েছিলেন। এরপর মোহাম্মদ ইকবালকে তিনি এই পাকিস্তান নামটা প্রপোজ করেন যখন ইকবাল লন্ডনে এসেছিলেন, আর 1934-এ জিন্নাকে, সেটাও ছিল এই লন্ডনেই। আমরা জানি যে ইকবাল আর জিন্নাই পরবর্তীকালে পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। প্রথমে শুনে কিন্তু এদের দুজনেই মনে করেন যে পাকিস্তান নামের একটা আলাদা দেশের ধারণাটা একটা অলীক কল্পনা। জিন্না রহমতকে বলেছিলেন যে ধৈর্য ধরতে, যতক্ষণ না জল একদিন আপনি এসে একটা সার্টেন লেভেলে চলে আসবে। এই ইডিয়ামটা তিনি ইউজ করে বলতে চেয়েছিলেন যে পাকিস্তানের দাবি তখনও তোলার মতো সঠিক সময় আসেনি। এবার সমকালীন রাজনীতিটা একটুখানি বোঝা যাক। 1906-তে অল ইন্ডিয়া মুসলিম লীগের জন্ম, কিন্তু 1920 আস্তে আস্তে এই মুসলিম লীগ সম্পূর্ণভাবে প্রাসঙ্গিকতা হারিয়েছিল। মূলত মুসলিমদের মধ্যে জমিদার আর উচ্চবর্ণ এবং এলিটদের ক্লাব হয়ে উঠেছিল এই মুসলিম লীগ। জনসমর্থন বলতে গেলে প্রায় কিছুই ছিল না। 1930 সালে মোহাম্মদ আলী জিন্না আর স্যার মোহাম্মদ শফি, এদের মধ্যে নানা রকম মতপার্থক্য দেখা যায়। তার ফলে জিন্না বিরক্ত হয়ে কিছুদিন নিজেকে রাজনীতির থেকে সরিয়ে নিয়ে ইংল্যান্ডে চলে যান সেই 1930 সালে। সেই একই বছর মোহাম্মদ ইকবাল তার এলাহাবাদ সেশনে একটা মুসলিমদের জন্য আলাদা প্রদেশের দাবি তোলেন, অর্থাৎ ভারত ভেঙে মুসলিমদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের কথা তখনও কিন্তু কেউ ভাবেননি। তাই রহমত আলীর এই আইডিয়াটাকে গুরুত্ব দেওয়ার কথাও কেউ ভাবেনি তখনও। কিন্তু আলী তখন পুরোপুরি র্যাডিক্যালাইজড এবং অদম্য। ভারত থেকে দূরে ইংল্যান্ডে বসেই একের পর এক বই লিখতে শুরু করলেন। তেমনি একটা বই হলো পাকিস্তান দ্য ফাদারল্যান্ড অফ পাক নেশন। এই ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করলেন, যেখানে ইসলামিক সংস্কৃতি বা উর্দু ভাষাকেই এখানে চিরন্তন ঐতিহ্য বলে তুলে ধরার চেষ্টা করেন। এই ভারতের হাজার বছরের সনাতনী সংস্কৃতিকে তিনি নাম দিয়েছিলেন পাক সংস্কৃতি। পাশাপাশি তখন ভারতের রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন আসতে শুরু করলো, যাতে আলীর অসম্ভব আইডিয়াগুলো আস্তে আস্তে সম্ভব করে তুলল। 1940 সালে জিন্না প্রথম দ্বিজাতি তত্ত্বের উপস্থাপনা করেন। দাবি করেন যে ভারতের হিন্দু প্রধান জায়গা আর মুসলিম প্রধান জায়গাগুলো একদম আলাদা করে দুটি আলাদা দেশ তৈরি করতে হবে। 1943-এ জিন্না প্রথম পাকিস্তান শব্দটা রাজনৈতিকভাবে ব্যবহার করতে শুরু করেন জনসমক্ষে। এই পুরো সময় রহমত আলী কিন্তু ইংল্যান্ডেই ছিলেন। সেখান থেকেই একের পর এক লেখা লিখতে থাকেন। এর পরের ইতিহাস আমরা সবাই জানি। 1946-এ ডাইরেক্ট অ্যাকশন ডে, 1947-এ ভারত ভাগ হয়ে পাকিস্তানের জন্ম, 1948-এর এপ্রিল মাসে রহমত আলী ইংল্যান্ড থেকে পাকিস্তানে এসে ওঠেন। আশা করেছিলেন একদম রাজকীয় সম্বর্ধনা দেওয়া হবে তাকে। পাকিস্তান নামের দেশটার নামকরণ তিনিই করেছিলেন। ভারত ভেঙে পাকিস্তান নামের একটা দেশের জন্ম দেওয়ার কথা তিনিই প্রথম ইকবাল আর জিন্নার মাথাতে ঢুকিয়েছিলেন। কেমব্রিজে বসে 15 বছর আগে যে স্বপ্ন তিনি দেখেছিলেন সবার আগে, সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। তার স্বপ্নের দেশে পা রাখতেই একদম পুরো হৈ হৈ পড়ে যাবে, কৃতজ্ঞতার বান বয়ে যাবে, এই রকমটা তিনি আশা করেছিলেন। নিজেকে তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা বলে মনে করেন। আশা করেছিলেন যে নতুন পাকিস্তানের রাজনীতিতে তিনিই হবেন নায়ক, কিন্তু বাস্তবে এর কিছুই হলো না। তার আগমনে পাকিস্তানের রাজনীতিতে কোনো আলোড়ন তুলল না। অধিকাংশ মানুষ জানতেনই না যে পাকিস্তান নামের জন্মদাতা তিনি, পাকিস্তান এই আইডিয়াটার জনকও তিনি। বরং সবাই জিন্নাকেই কায়েদে আজম মানে পাকিস্তানের জাতির পিতা বলে মনে করতেন। নতুন পাকিস্তানের রাজনীতিতে তাই কোনো পাত্তাই পেলেন না। হতাশা গ্রাস করল তাকে। আর সেই হতাশা থেকেই ঈর্ষা। জিন্নাকে দোষারোপ করলেন যে অনেক ছোট জায়গা নিয়ে পাকিস্তান তৈরিতে রাজি হয়ে গেছেন তিনি। জিন্নাকে কায়েদে আজম নয়, নাম দিলেন কুইসলিংয়ে আজম, মানে দেশের পিতা নয়, দেশের বিশ্বাসঘাতক।
এই কুইসলিং কথাটার মানে অনেকেই জানেন, সেটা হলো যে ট্রেইটার, বামপন্থীরা নেতাজিকে যেটা বলতো, বিশ্বাসঘাতক, ট্রেইটার ইত্যাদি। নরওয়ের একজন পলিটিশিয়ান ভিটকুন কুইসলিংয়ের নাম থেকে এই কুইসলিং কথাটা এসেছিল। শুধু জিন্না নয়, মুসলিম লীগের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করলেন রহমত আলী। অপরদিকে জিন্নার প্রভাবও আস্তে আস্তে প্রায় নেই হয়ে গিয়েছিল নব্যগঠিত পাকিস্তানে। তাকে গভর্নর জেনারেল বানিয়ে শুধুমাত্র সামনে রেখে বকলমে ক্ষমতা চালাতো পাকিস্তানের প্রাইম মিনিস্টার লিয়াকত আলী খান। চূড়ান্ত হতাশা নিয়ে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়ে জীবনের শেষ দিনগুলো কাটে জিন্নার। পাকিস্তান তৈরি হবার 13 মাসের মধ্যে তার মৃত্যু হয়। সেদিক দিয়ে ইকবাল ছিলেন অনেক ভাগ্যবান, পাকিস্তান তৈরি হবার অনেক আগেই তার মৃত্যু হয়েছিল 1938-এ। তাই তার স্বপ্নের পাকিস্তানের বিভৎস চেহারাটা দেখার দুর্ভাগ্য হয়নি। আর রহমত আলীর কি হলো? জিন্নার মৃত্যুর পরের মাসে অর্থাৎ অক্টোবর 1948-এ লিয়াকত আলী খান রহমত আলীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তাকে দেশ থেকে বিতাড়িত করে দেয়। চৌধুরী রহমত আলী সম্পূর্ণ কপর্তক শূন্য অবস্থায় ফিরে আসেন ইংল্যান্ডে। জীবিকাহীন, সঙ্গীহীন, অর্থহীন একটা জীবন স্থান হয় কেমব্রিজের রাস্তাতে। সেখানেই ইনফ্লুয়েঞ্জা রোগে মৃত্যু হয় তার 1951-তে। মৃত্যুর আগে হতাশাগ্রস্ত হয়ে জিন্না নিজের লোকজনদের কাছে অনুতাপ করেছিলেন। এই দেশভাগের জন্য, নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করে বলেছিলেন যে এই পোকায় কাটা পাকিস্তান তিনি চাননি। চৌধুরী রহমত আলী মৃত্যুর আগে কি বলেছিলেন সেটা জানা নেই, কারণ পাকিস্তানের রাজনীতি থেকে নির্বাসিত করে দেওয়া হলেও জিন্নার পাশে অ্যাটলিস্ট 2-3 জন মানুষ ছিলেন হতাশাগ্রস্ত জিন্নাকে তার অন্তিম মুহূর্তগুলোতে সান্ত্বনা দেওয়ার জন্য। সেইটুকু সৌভাগ্য রহমত আলীর কিন্তু হয়নি। অপরদিকে ভাগ্যের কি পরিহাস দেখুন, যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান জিন্নাকে সাইডলাইন করেছিলেন আর রহমত আলী খানের সমস্ত সম্পত্তি লুট করে দেশ থেকে বিতাড়িত করেছিলেন, সেই লিয়াকত আলী রহমত আলী মারা যাওয়ার কিছু মাস বাদেই পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একদিন একটা জনসভাতে বক্তৃতা দিচ্ছিলেন। সেখানে তিনি আততায়ীর গুলিতে প্রাণ হারান। 1946-এর ডাইরেক্ট অ্যাকশনের অন্যতম নায়ক সোহরাওয়ার্দীও মারা গেছেন দেশ থেকে নির্বাসিত হয়ে লেবাননে। কেউ কেউ বলেন যে আততায়ীর গুলিতে। তার শিষ্য শেখ মুজিব, যিনি ছিলেন ওই 1946-এর ডাইরেক্ট অ্যাকশন ডেতে কলকাতার বুকে হিন্দু নিধনের কাণ্ডারি, তার প্রায় পুরো পরিবারকে হত্যা করে তারই আর্মি। অর্থাৎ ভারতের শিকড়ের সাথে যারা বিশ্বাসঘাতকতা করে দেশকে ছুরি মেরে দুভাগে ভাগ করেছিল 1947-এ, রক্তবন্যা বয়ে দিয়েছিল নির্বিচারে নিজেদের স্বার্থে, তাদের সবারই শেষ পরিণতি কিন্তু করুণ হয়েছিল। কি বলবেন একে? শিকড় থেকে বিচ্ছিন্ন হবার শাস্তি, নাকি ওনাদের হাতে যে লক্ষ লক্ষ মানুষরা প্রাণ দিয়েছিলেন তাদের অভিশাপ, নাকি শুধুই কর্মফল? আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। যেতে যেতে অনুরোধ করব যে এই ধরনের প্রতিবেদনগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার পরবর্তী প্রতিবেদনে। নমস্কার, ভালো থাকবেন।